জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালি করছে বিএনপি। সেই খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সেই র্যালিতে খুবই ভয়াবহভাবে হামলা করেছে আওয়ামী লীগ এবং সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা ঢাকার রাস্তাতে আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ সারা দেশেই বিএনপির বিজয় র্যালি, তুলপাড় চারদিক। সন্ধ্যার পর আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ রূপে অ্যাকশন নেয়। ডক্টর ইউনূস পড়েন মহাবিপদে, অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে। কি হবে এই বাংলাদেশে? সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। বাংলাদেশে ইউনূস সরকারের বর্ষপূর্তির মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা টানা পোড়েনের সম্পর্কেরও বর্ষপূর্তি হতে যাচ্ছে, এই কথাটা বলাই যায়। নির্বাচন নিয়ে একটা ভজঘট বাঁধবে। আমি বলছিলাম যে এটা আরেকটা সংকটের দিকেই হয়তো যাত্রা শুরু করলো দেশটা। একটি জাতির হৃদয় এখন নতুন এক প্রত্যাশায় স্পন্দিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ঘোষণা যেন সেই নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি করছে বিএনপি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিশু পার্কের সামনে গিয়ে এই ধরনের অনির্বাচিত বাস্তবতা যদি থাকে, তখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার বিভাজনের দিকে যাবে, অনিশ্চয়তার দিকে যাবে। হ্যাঁ, দেশ বর্তমানে অনিশ্চয়তার দিকে গিয়েছে। সারা দেশের মধ্যে তুলপাড় অনেক ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, আজকে জুলাই স্মরণে বিএনপির বিজয় রিলে ছিল সারা দেশের মধ্যে, এবং 64 জেলায় বিএনপির নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে নামে বিজয় র্যালি করে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীদেরকে নিয়ে একটা কথা হচ্ছে, বা শেখ হাসিনার বিভিন্ন প্ল্যানিং নিয়ে কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আপনারা জানেন, গোপনে থেকে আওয়ামী লীগ কর্মীরা অনেক কিছু চায়, যে দেশের মধ্যে একটা হট্টগোল লাগাবে, আবারও শেখ হাসিনাকে দেশের মধ্যে ক্ষমতায় আনবে। এখন আমরা কি দেখতে পারি, আজকে সারা দেশের মধ্যে যখন বিজয় র্যালি হয়, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যায়। দর্শক শ্রোতা, কি হয়েছে আজকে সারা দেশে এবং সন্ধ্যার পর কি কি ঘটনা বর্তমানে ঘটতেছে, আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আওয়ামী লীগের অনেক কুকর্ম, অন্যদিকে এই র্যালির মধ্যে কি কি হয়েছে, এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি বলতেছেন বা তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জায়গায় সকল ইম্পর্টেন্ট নিউজগুলো দেখতে পারবেন। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি গেল গত 5 আগস্ট, এবং এই যে বর্ষপূর্তি, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জন এবং সেই আনন্দ উদযাপনের জন্য আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠান উদযাপন হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর পল্টনে একেবারে লোকে লোকারণ্য। বাংলাদেশের সব জেলায় আজ তাদের দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে ঢাকায় যে কর্মসূচিগুলো রাখা হয়েছে, সেখানে পল্টনে ঢাকা বিভাগে থাকা 17টি জেলা থেকে বিএনপি তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হবেন। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঢাকার যে আশপাশে যে 17টি জেলা আছে, এই 17 জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আজকের এই বিজয় র্যালি উদযাপনে অংশ নিয়েছে মূলদল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আছে, তারা সবাই এই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য অর্থাৎ ঢাকা শহরের 17টি বিভাগ থেকে তারা এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মূল পর্ব শুরুর আগে এখানে যারা নেতাকর্মী আছেন, তারা কথা বলছেন, তারা বক্তব্য রাখছেন। তাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, সে বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচন ছাড়া, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্রের যে সামরিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চালানো একেবারেই দুঃসাধ্য। একটি নির্বাচনই পারে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে। তো আজকে আমাদের আরও এক সহকর্মী আছেন এখানে, যিনিও এই কর্মসূচি কামনা করছেন। তো আমরা একটু তার সঙ্গে কথা বলে জানতে চাই যে রাইদুল শুভ, আপনিও তো অনেকক্ষণ থেকেই রুদ্র, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু বিএনপি যে কর্মসূচি 36 দিন, সেই জুলাই আন্দোলন 36 কর্মসূচি কিন্তু আজকে বিজয় র্যালির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আমরা দেখি যে সকাল থেকে ঢাকার যে বিভিন্ন জেলা আছে, সেই জেলা থেকে কিন্তু এই নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে। তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, এই যে বিগত 15.5 বছরের যে শাসন ছিল, স্বৈরা শাসন, ফ্যাসিবাদের শাসন ছিল, তারা যে নিপীড়িত হয়েছে, তারা যে আসলে দমন করা হয়েছে তাই বিগত সরকারের পক্ষ থেকে, সেটি থেকে গত 5 আগস্টের একটি অভ্যুত্থান
অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ দেখছে, সেই নতুন বাংলাদেশে তারা কিন্তু বেশ আনন্দিত। গতকাল 5 আগস্ট গিয়েছে, আজকে তাদের বিজয় র্যালি যে পূর্বের কর্মসূচি সেটি পালনে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে এই নির্বাচনটি যেন তারা সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি তাদের যেই আকাঙ্ক্ষা বা তাদের যেই শীর্ষ নেতারা, দলটির শীর্ষ নেতারা বলছেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের বাইরে এবং দেশের ভেতরে কিন্তু তারা আসলে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে আসলে কিন্তু তারা বলছেন। যে কারণে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু দুপুর কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ে তারা আসছেন, 3টার মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা আসবেন বলে আসলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ফ্যাসিবাদের যে পতন হয়েছে, সেই ফ্যাসিবাদের পতনটাকে উদযাপন করার জন্য নতুন করে যেন বাংলাদেশ 16 বছর এই রাজপথে কষ্ট করেছি, জান দিয়েছি, জেল খেটেছি, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমরা যদি আওয়ামী লীগ আবার পায়তারা করে বাংলাদেশে ঢুকে, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কাউকে রেহাই করবে না ইনশাআল্লাহ। এখন এই মুন্সিগঞ্জ জেলায় আপনারা জানেন কতগুলি এই ছাত্র নিহত হয়েছে, বিএনপি নিহত হয়েছে। আমরা চাই না পুনরায় আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসা, আবার পুনরায় নতুন করে ছাত্ররা খুনুক, এর আমরা আশা করি না, চাই না। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি, ইনশাল্লাহ আজীবন ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তন্ত্রকে পুনরুদ্ধার করব, যে একটি মানবিক ন্যায় বিচার সমৃদ্ধ একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নিরন্তর লড়াই। 17টি বছর আমরা রাজপথে থেকেছি, এখনো পর্যন্ত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের এই লড়াই কিন্তু থামবে না। রাজপথে যেমন আমরা ছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্যটি অবিচল থাকবে এবং পরবর্তীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য যে লড়াই, সেই লড়াইও আমরা সংগঠিত থাকব। জনাব তারেক রহমানের আহ্বান, বেগম খালেদা জিয়াদের ত্যাগ, সেই ত্যাগের কথা আমরা যদি মনে রাখি। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর একটি জাতির হৃদয় এখন নতুন এক প্রত্যাশায় স্পন্দিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ঘোষণা যেন সেই নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছে এবং আমরা এখন এক নতুন রাজনৈতিক ভোরের মুখোমুখি। আসুন সেই গুরুত্বপূর্ণ ঘোষণাটির প্রতিটি স্তর নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, যেখানে নৌকা প্রতীকের বিকল্প না থাকা, রাজনৈতিক দলগুলোর হতাশা আর প্রধান উপদেষ্টার কিছু কৌশল উঠে এসেছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি ইতিমধ্যে জানিয়েছেন আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমার মনে হয় এই ঘোষণাটি কিছুটা অস্পষ্ট। একটি নির্দিষ্ট তারিখের পরিবর্তে শুধু রমজানের আগে বলায় এই প্রতিশ্রুতির সত্যতা নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে নানা রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি এই ঘোষণাকে অত্যন্ত দ্রুততার সাথে স্বাগত জানিয়েছে এবং একই সাথে জুলাই ঘোষণাপত্রের প্রতিও তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদের মতো ব্যক্তিবর্গ প্রকাশ্যে এই বিষয়ে তাৎক্ষণিক ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অন্যদিকে এনসিপি কিছুটা সন্তোষ প্রকাশ করলেও তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সংরক্ষণ রয়েছে। তবে সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো জামাতে ইসলামীর নীরবতা। যখন দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে, তখন জামাতের এই নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমার মনে হয় এর পেছনে বিভিন্ন একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, জামাত হয়তো হতাশ যে ঘোষণায় আনুপাতিক প্রতিনিধিত্ব বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কারের কথা বলা হয়নি। এই পদ্ধতি চালু হলে তাদের মতো দলগুলোর জন্য সংসদে আসন পাওয়া অনেক বেশি সহজ হতো। দ্বিতীয়ত, তাদের হয়তো এই ঘোষণায় পুরোপুরি আস্থা নেই, কারণ পূর্বে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের একটি বৈঠকের পর যে যৌথ ঘোষণা এসেছিল, সেখানেও জামাত আপত্তি জানিয়েছিল। অনেকেই বিশ্লেষণ করেছিলাম এবং অনেকেই ইউটিউবে ভিডিও দিয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও বলা হয়েছে শেখ হাসিনা
প্রবাসী সরকার গঠন করবে। আমরা এই নিয়ে বিভিন্ন বিশ্লেষণ শুরু করেছিলাম, প্রবাসী সরকার গঠন করলে ডক্টর ইউনূসের কি হবে। আবার আমি এও বলেছিলাম যে প্রবাসী সরকার কেন গঠন করবে শেখ হাসিনা। শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেন নাই, তাহলে তিনি আবার নতুন করে প্রবাসী সরকার কেন গঠন করবে। এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে। এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকেই এই ব্যাপারে কথা বলছেন। আমার কথা হচ্ছে, সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনা ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে। আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না, আবার কোনো কিছু 100% বিশ্বাসও করতে পারি না। কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তোবা শেখ হাসিনা সত্যিকারে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো, এভাবেও ঢুকে যেতে পারে। জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে। আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে। তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন, যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন, ভাই একটাও কথা হয় না, ভাই এটা হয় না কেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আজকে আমি যে জিনিসটা বলেছি সে জিনিসটা কালকে হয়ে যাবে না, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। সে জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে, হতে কিছু সময়ও লাগতে পারে। কিন্তু অনেক কিছুই আমি বলেছি 100% সকল কিছু না ঘটলো, 60-70% অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। হয়তো বা 40% আরো কিছু সময় পরে ঘটবে। কিন্তু এটা যে ঘটবে সেটা 90% আপনারা ধরে রাখতে পারেন। যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে। আর এটাও ধরে রাখেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা খুব শীঘ্রই, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাংলাদেশে ফিরে আসবে এবং ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়, আওয়ামী লীগ কি জিনিস, একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগের তারাই বুঝতে পারেন। সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর ইউনূস সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন এবং বিএনপি বলেন। এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সেই কারণে রুমিন ফারহানা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বিবি স্থায়ী কমিটির সদস্য, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না। কারণ তারা 1996 সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা 16-17 দিনও টিকতে পারে না। আবার নির্বাচন হয়েছে। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কথা বলছি আল জাজিরাকে নিয়ে। উই আর শেখ হাসিনাস ম্যান, একটা প্রতিবেদন বাংলাদেশকে কাঁপাই দিয়েছিল। শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকেই। এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে, আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো, তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা। এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য যে আমার দলের লোক, আমার পছন্দের লোক, তার বিরুদ্ধে কোনো মানে এরকম নিউজ হলে সেইটা আমরা খাবো না, শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো। আবার যেই পত্রিকাটা করছে এতদিন এটা ছিল ফেরেশতা, আজকে এটা ভিলেন হয়ে গেছে। কথা বলছি অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে। কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু 1 বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা। মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা, এই সব মিলিয়ে ইউনূস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল। আল জাজিরা, রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে।
যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত। বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা, যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের। এখানে তারা যেটা লিখেছে যে গত 1 বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে কিন্তু বিশেষ করে আজকে বিএনপির যে র্যালিটা ছিল, বিজয় র্যালি, এই র্যালি নিয়ে অনেক কথা হচ্ছে, কি হচ্ছে রাজপথের মধ্যে, অন্যদিকে দেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশ, এইগুলো নিয়ে কথা হয়, সবাই আলোচনা সমালোচনা করে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনারা দেখেছেন এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই বক্তব্যগুলোর সাথে, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখা যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।